ক্লাসের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো একটু আমরা সবাই দেখি যে আমাদের টোটালি ট্রান্সফরমেশনের মধ্যে কি কি আছে। আমরা আগে একটু টপিকগুলো দেখি। আমাদের ক্লাসের আজকে টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইনফরমেশন গুলো জানাই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কি কি আছে। ওকে, তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে একটা আছে হচ্ছে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইটা একটা আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। একটা হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ, একটা হচ্ছে আপনার ডিগ্রি, একটা হচ্ছে অ্যাসার্টিভ টু নেগেটিভ, একটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। একটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এরপর একটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এরকম, হ্যাঁ। তাহলে একটু খেয়াল করে দেখি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টপিকগুলা সবাই একটু দেখি জাস্ট যে আমাদের এই আপনার হচ্ছে সবাই শেয়ার করে, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করলে অবশ্যই অনেক সুন্দর হবে, কেমন, যাতে সবাই একটু দেখতে পারে। আপনার যারা বন্ধু বান্ধব আছে সবাই একটু দেখুক, ক্লাসগুলো একটু করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দিবেন। ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে কোনটা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আপনার এক্সামে দুই টাইপের কোশ্চেন আসতে পারে। একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা একটা ফ্যাক্ট। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার যে গিভেন যে সেন্টেন্সটা, মানে যে সেন্টেন্সটা আপনার দেওয়া আছে এটা সিম্পলে দেওয়া আছে না কমপ্লেক্সে দেওয়া আছে না কম্পাউন্ডে দেওয়া আছে, এইটা ফার্স্টে আপনাকে চিনতে হবে। আফটার দ্যাট এইটার যে ইন্টারচেঞ্জ, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল বা কমপ্লেক্স থেকে সিম্পল, এই টাইপের যে পরিবর্তনটা এইটা শিখতে হবে। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে দুইটা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই তিনটাকে চেনা। আফটার দ্যাট এটা একটা থেকে আরেকটায় পরিবর্তন করা। তাহলে আমরা দুইটা কাজ এখান থেকে করব। সিম্পল মানে কি, যেটাকে আমরা বাংলায় বলি সরল বাক্য। কি বলি বলেন, সরল বাক্য। কমপ্লেক্স জটিল বাক্য, যেটাকে বলে জটিল। আর কম্পাউন্ড মানে হচ্ছে আপনার যৌগিক বাক্য, কেমন। এই তিনটা হচ্ছে আপনার বাংলায় বলি। তাহলে সরল, জটিল আর যৌগিক, যেটাকে আমরা ইংলিশে বলি সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কি বলি, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তাহলে এই তিনটা সেন্টেন্স আমরা সুন্দর করে একটু দেখবো। তাহলে প্রথমত হচ্ছে আমাদেরকে একটু ক্লোজটা চিনতে হবে। ক্লোজের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সুন্দর চেনা যায়। আমরা একটু দেখবো, জাস্ট 10 মিনিট টাইম দেবো না ক্লোজের উপরে। আফটার দ্যাট আমরা সব ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনবো কিসের মাধ্যমে, ক্লোজের মাধ্যমে, কেমন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে আপনাকে প্রথমত বুঝতে হবে ক্লোজ। এই ক্লোজটা হচ্ছে সুন্দর করে বুঝলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে আমাদের কয়েকটা মিনিটের মাত্র দরকার হবে, কেমন। ওকে, তাহলে ক্লোজটা কি, ক্লোজ হচ্ছে, একটু আমি শর্টে সুন্দর করে একটু বলি, একটু শুনবেন। ক্লোজ হচ্ছে বাক্যের একটা অংশ, বাক্যের 2 মিনিট লাগবে আমাদের এই ক্লোজটা শর্টে শেষ করব, শুনেন। বাক্যের অংশ, তাহলে বলেন ক্লোজ কি, বাক্যের অংশ একটা পার্ট। 2 পার্ট হচ্ছে ক্লোজ বাক্যের এমন একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকে, যার মধ্যে একটি সাবজেক্ট থাকে। খেয়াল করে, তাহলে ক্লোজ বাক্যের একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকে। আর একটা ব্যাপার হচ্ছে একটি ফাইনাইট ভার্ব থাকে, একটি ফাইনাইট
ভার্ব থাকে। তাহলে ক্লোজ হতে হলে তিনটা শর্ত মেনটেন করতে হবে, যে ক্লোজ হচ্ছে বাক্যের একটা অংশ হবে। ক্লোজ কি হবে? বাক্যের একটা অংশ হবে। এরপরে যে ব্যাপারটা হবে, ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে। তারপরে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ক্লোজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে ক্লোজের ব্যাপারটা হচ্ছে তিনটা জিনিস নিয়ে একটা ক্লোজ আমরা পেয়ে যাই। কেমন? যে একটা হচ্ছে ক্লোজ হচ্ছে বাক্যের একটা অংশ, ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট মানে যে কাজ, ভার্বের কাজটা করে সাবজেক্ট। আর এই ক্লোজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। কি ভার্ব থাকে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন এই ফাইনাইট ভার্বটা আবার অনেকের মধ্যে একটু কোশ্চেন থাকতে পারে। আপনি যদি জানতে চান যে ফাইনাইট ভার্ব কোনটা, কেমন, যে ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে আমি একটু শর্ট করে আপনাকে বলে দিই। জাস্ট শর্ট করে আমি বললাম ক্লজ এখানে আমরা বেশি পড়বো না, শুধুমাত্র 5 থেকে 10 মিনিট পড়ে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা জাস্ট একটু চিনে নিব। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব আর একটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট। যেহেতু আমরা কোন ভার্বটা চিনতে যাচ্ছি, ফাইনাইট, যেহেতু আমরা ফাইনাইট ভার্বটা খুঁজতে যাচ্ছি, তাহলে আমাদের দুইটা ভার্ব লাগবে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে আমাদের কয়টা ভার্ব লাগবে? ফাইনাইট, নন ফাইনাইট। তাহলে আমরা কয়টা ভার্ব দেখবো? দুইটা, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে কি নন ফাইনাইট। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্বটা, যেহেতু ভার্বটা হচ্ছে কোনো ভার্ব তার অর্থ, ক্রিয়ার অর্থ সম্পন্ন করতে পারে কি পারে না, এটার উপর ভিত্তি করে হচ্ছে ভার্বটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যাই হোক, তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা অবস্থায় হয়। একটা যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে সেটা নন ফাইনাইট হয়, কোনো ভার্বের আগে টু থাকলে নন ফাইনাইট হয়, আর একটা হচ্ছে কোনো ভার্বের ভি3 থাকলে নন ফাইনাইট হয়। কি ছাড়া? অক্সিলারি ছাড়া। এই ছোট্ট একটা কথা মনে রাখবেন, অক্সিলারি ভার্ব ছাড়া। তাহলে একটা ভার্ব তিনটা অবস্থায় নন ফাইনাইট হয়। কটা অবস্থায়? তিনটা অবস্থায়। একটা ভার্ব হচ্ছে আপনার তিনটা অবস্থায় নন ফাইনাইট হয়। সেটা কি কি? V1 প্লাস আইএনজি, 2 প্লাস V1 এবং V3। এই তিনটা অবস্থায় যদি কোনো ভার্ব থাকে, পৃথিবীর যে কোনো ভার্ব ঠিক এই তিনটা অবস্থায় যদি থাকে সেটা হয় নন ফাইনাইট। কিন্তু শর্ত হচ্ছে তাদের পূর্বে কি থাকা যাবে না? অক্সিলারি ভার্ব থাকা যাবে না। আর এর এই তিনটা অবস্থার বাইরে যে কোনো অবস্থায় যদি একটা ভার্ব থাকে সেটা হবে ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে এই তিনটা অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় থাকলে হয়। তাহলে আচ্ছা কি হতে পারে? যদি V1 থাকে মানে ভার্বের বেস ফর্ম, V2 যদি থাকে এটা হতে পারে, কোনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেটা হতে পারে। কেমন? এরকম এগুলো আপনার ফাইনাইট হয়। আর এই তিনটা অবস্থায় থাকলে হচ্ছে নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইটের তিনটা অবস্থা আমরা মনে রাখবো। আমি আবার বলি যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে আমাদের কি লাগবে? ক্লজ। তাহলে ক্লজ কি? ক্লজ বাক্যের একটা অংশ। দ্বিতীয় কথা বলছে ক্লজ, ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে। এরপর বলছে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আপনার মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে স্যার ফাইনাইট ভার্ব কোনটা? তাহলে আমি বলবো পৃথিবীতে যে কোনো ভার্ব, সাপোজ ধরেন সে আমরা একটা ভার্ব ধরে নিলাম, একটা ভার্ব হচ্ছে রাইট। ওকে, তাহলে এই রাইট ভার্বটা যদি তিনটা অবস্থায় আমি লিখি, তিনটা অবস্থায়, তাহলে রাইট ভার্বটা হবে নন ফাইনাইট। এছাড়া রাইট ভার্বটা যে কোনো অবস্থা মানে অন্য কোনো অবস্থায় থাকলে হবে ফাইনাইট। সে তিনটা অবস্থা কি কি? আমি যদি লিখি টু রাইট, তাহলে আপনি বলবেন এটা নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ 2 প্লাস V1 আছে। আমি যদি বলি রাইটিং, তাহলে আপনি এটা বলবেন নন ফাইনাইট ভার্ব। আমি যদি বলি রিটেন, তাহলে আপনি বলবেন এটা নন ফাইনাইট ভার্ব। ভালোভাবে বুঝেন। কিন্তু আমি যদি বলি শুধু রাইট, তাহলে আপনি এটা বলবেন ফাইনাইট ভার্ব। আমি যদি বলি রোড, এটা ফাইনাইট ভার্ব। আমি যদি বলি রাইটস, এটাও ফাইনাইট ভার্ব। আমি যদি বলি ইজ রাইটিং, তাহলে এটাও ফাইনাইট ভার্ব হবে। কেন হবে? কারণ এই যে অক্সিলারি ভার্ব আছে, রাইট? অক্সিলারি ভার্ব থাকলেও ফাইনাইট হয়ে যাবে, কিন্তু অক্সিলারি ছাড়া যদি এইরকম অবস্থায় বসে তাহলে এটাকে বলা হবে নন ফাইনাইট। আশা করি সবাই ক্লিয়ার আছেন। কেমন? তাহলে একটা ভার্ব তিনটা অবস্থায় থাকলে নন ফাইনাইট হয়। একটা ভার্ব কয়টা অবস্থায় থাকলে? তিনটা অবস্থায় থাকলে। একটা ভার্ব তিনটা অবস্থায় থাকলে নন ফাইনাইট হয়। কি কি? 2 প্লাস V1, V1 প্লাস আইএনজি এবং V3। আর এই তিনটা অবস্থার বাইরে অন্য কোন অবস্থায় থাকলে ওই ভার্বটা ফাইনাইট ভার্ব হয়। আর বলেন তো ক্লজ হতে হলে কোন ভার্ব হতে হয়? ফাইনাইট ভার্ব হতে হয়। সবাই ক্লিয়ার আছে কিনা এতটুকু? আমরা একটু এতটুকু তুলে নেই সবাই, সাথে সাথে যারা আমরা যুক্ত আছি অবশ্যই একটু কমেন্ট করব যে আপনারা এতটুকু ক্লিয়ার আছেন কিনা। আমি আবার যদি শুরু থেকে একটু বলি, আমাদের টপিকের নাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে হলে আমাদের সব থেকে বেশি যে জিনিসটা দরকার এটার নাম হচ্ছে ক্লজ। আপনারা জাস্ট আমাকে ক্লজ বোঝার পরে বলবেন যে ক্লিয়ার, সাথে সাথে দেখবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানির মতো ক্লিয়ার। ওকে, তো আমরা হচ্ছে খুব সুন্দর করে দেখবো যে ক্লজটা কি। ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা শিখলাম এরপরে ফাইনাইট ভার্বটা কি।
তাহলে ফাইনাইট ভার্ব শিখতে যে আমরা দুইটা ভার্ব শিখলাম, একটা নন ফাইনাইট একটা ফাইনাইট। তাহলে নন ফাইনাইট কারা কারা? একটা ভার্ব তিনটা অবস্থায়, মানে যে কোনো একটা ভার্ব তিনটা অবস্থায় যদি আপনার থাকে তাহলে ওই ভার্বটাকে আমরা বলি নন ফাইনাইট। কি কি অবস্থা? 2 + V1, V1 + ing and V3। এই তিনটা অবস্থা ছাড়া ভার্ব যদি অন্য কোনো অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফাইনাইট। কথা বুঝেন কিনা? তাহলে আমরা ক্লজের মধ্যে কি লাগবে আমাদের? ফাইনাইট অ্যান্ড একটা সাবজেক্ট। আমি এবার একটু ছোট্ট একটা পয়েন্ট এখানে একটু জাস্ট আপনারা লিখে রাখবেন, একটা ছোট্ট স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সুন্দর করে লিখবেন। একটি বাক্যের মধ্যে যে কয়টি ফাইনাইট ভার্ব থাকে সেই কয়টি ক্লজ থাকে। জাস্ট লাইনটা একটু লিখে ফেলবেন। একটি বাক্যের মধ্যে যে কয়টি ফাইনাইট ভার্ব থাকে সেই কয়টি ক্লজ থাকে। একটি বাক্যের মধ্যে যে কয়টি ফাইনাইট ভার্ব থাকবে সেই কয়টি ক্লজ থাকবে। তাহলে বলেন একটা বাক্যের মধ্যে ক্লজ সংখ্যা আপনি নির্ণয় করবেন কেমনে? যে একটা বাক্যের মধ্যে যে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে সেই কয়টা ক্লজ থাকবে। তাহলে একটা বাক্যের মধ্যে কি থাকবে? যে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে সেই কয়টা হচ্ছে আপনার ক্লজ থাকবে। তাহলে একটা বাক্যের মধ্যে যে কয়টা ফাইনাইট ভার্ব থাকে সেই কয়টা হচ্ছে আপনার ক্লজ থাকে। একটা বাক্যের মধ্যে যে কয়টা ফাইনাইট ভার্ব থাকে সেই কয়টা ক্লজ থাকে। ওকে, তাহলে আমরা কিভাবে দেখবো? ওকে, একটু খেয়াল করি। যদি আমরা এরকম বলি, সাপোজ the man who did it is known to us. ওকে, এই যে একটা সেন্টেন্স, আমরা দেখবো এই সেন্টেন্সের মধ্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে। আরেকটা দেখবো, walking in the morning is good for health. খেয়াল করেন, আমাদের দুইটা সেন্টেন্স আছে, রাইট? যখন আমাদের এইরকম সেন্টেন্স দেওয়া থাকবে তাহলে আমরা সেন্টেন্স দুটাকে আগে দেখবো সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে কয়টা, রাইট? তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, আমাদের ডিড একটা ভার্ব, ইজ একটা ভার্ব। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সে ভার্ব আছে দুইটা, ইজ নোন যেটা এটা একটা টোটাল একটা ভার্ব। দেখি একটু খেয়াল করে যে এই যে একটা ভার্ব, ওকে, যে ডিড একটা ভার্ব আর ইজ নোন একটা ভার্ব গেল। এরপরে আমাদের আরেকটা ভার্ব হচ্ছে দ্বিতীয় যে সেন্টেন্সটা, সেখানে একটা ভার্ব হচ্ছে ওয়াকিং, একটা ভার্ব আছে, ইজ একটা ভার্ব আছে, রাইট? এই দুটো ভার্ব দুটো করে আছে। তাহলে আমরা দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখব যে কোন কোন ভার্বটা ফাইনাইট এবং কোন কোন ভার্বটা নন ফাইনাইট। আমি তো লিখছি একটি বাক্যের মধ্যে যে কয়টি ফাইনাইট ভার্ব থাকবে সেই কয়টি ক্লোজ থাকবে। প্রথম বাক্যের ডিডটা, এই ডিডের পূর্বে কোনো টু আছে কিনা? নাই। ডিডের সাথে কি কোনো আইএনজি আছে? নাই। এই ডিড কি কোনো ভার্বের V3? সেটাও না। তাহলে ডিড অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। জাস্ট আমি কোনো ভার্বকে ফাইনাইট আর নন ফাইনাইট বলার ক্ষেত্রে যদি নন ফাইনাইট বলতে হয় তাহলে আমার তিনটা শর্ত, জাস্ট তিনটা শর্ত, ছোট্ট তিনটা শর্ত। নন ফাইনাইট হতে হলে ভার্বের আগে টু থাকতে হয়, নন ফাইনাইট হতে হলে ভার্বের সাথে আইএনজি থাকতে হয়, নন ফাইনাইট ভার্ব হতে হলে V3 হতে হয়। যেহেতু তিনটার শর্তে কোনোটাই এটা মেনে নাই, সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, এইবার আমি যদি বলি নোন ভার্বটা কিন্তু অবশ্যই আপনার হচ্ছে V3, বাট নোন ভার্বের আগে কি আছে? ইজ একটা অক্সিলারি ভার্ব। তাহলে আমি বলছিলাম যদি অক্সিলারি ভার্ব ছাড়া ওই তিনটা অবস্থা থাকে তাহলে হয় নন ফাইনাইট। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, সুতরাং এটাও আপনার ফাইনাইট হয়ে যাবে। তাহলে আমাদের এই প্রথম সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব আছে দুইটা, তার মানে আমাদের এই সেন্টেন্সে টোটাল দুইটি ক্লোজ আছে। কয়টি ক্লোজ বলেন? দুইটি ক্লোজ। এইভাবে আমাকে বুঝতে হবে যে ক্লজ সংখ্যা আমি বুঝি কিনা। ক্লজ সংখ্যা বুঝলে ক্লিয়ারলি তখন আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব ভালো বুঝবেন এবং ভালো চেঞ্জ করতে পারবেন। আপনি বুঝে বুঝে চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা এত সহজ না, ইংলিশটা মুখস্থ করা অত সহজ না, বুঝলে মুখস্থ করা সহজ। কেমন? তাহলে আমি আবার বলি, প্রথম সেন্টেন্সে যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব আছে, ক্লোজ আছে দুইটা। সেকেন্ড সেন্টেন্সে আমি দেখি ফাইনাইট ভার্ব কয়টা। আমি প্রথম ভার্বটাকে দেখতে যেয়ে দেখলাম যে এই ভার্বের সাথে আইএনজি আছে এবং এর পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং এটা নিশ্চিতভাবে একটা নন ফাইনাইট ভার্ব। কারণ আমরা জানি নন ফাইনাইট ভার্ব তিনটা অবস্থায় থাকে, 2 + V1, V1 + ing and V3। ওকে, তাহলে আমাদের এটা নন ফাইনাইট। আরেকটা ভার্ব হচ্ছে আমাদের ইজ। বলেন, ইজের আগে কি টু আছে? নেই। ইজের
সাথে কি আইএনজি আছে সেটাও নেই, ইজ কি কোনো ভার্বের ভিতরি সেটাও না, তাহলে ইজ কোন ভার্ব? ইজ 100% একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এই টোটাল সেন্টেন্সটায় ভার্ব ছিল দুইটা, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা, নন ফাইনাইট ভার্ব হচ্ছে একটা। তাহলে আমাদের এই টোটাল সেন্টেন্সে ক্লোজ আছে একটি ক্লোজ। আমি এইভাবে আগে ক্লোজ নির্ণয় করতে পারি কিনা বাক্যের মধ্যে এটা আমি বুঝবো, কেমন? তাহলে ক্লোজ নির্ণয় করতে পারলে খুব সুন্দর হবে। এবার আমি আপনাদের কাছে একটা কোশ্চেন দিব, আপনারা হচ্ছে আমাকে এইটার অ্যান্সার করবেন, রাইট? মুভ অর সরি মুভ লিখবো, মুভ অর সিট হিয়ার। আপনি একটু লিখবেন এই বাক্যের মধ্যে ক্লজ আছে কয়টা। তাহলে আমরা সবাই একটু হচ্ছে এই বাক্যের মধ্যে আমরা একটু সবাই লিখবো। সব থেকে আগে কে কমেন্ট করতে পারেন এবং সব থেকে নির্ভুলভাবে কে কমেন্ট করতে পারেন যে এইখানে ক্লজ কয়টা আছে, খেয়াল করেন। তাহলে আমাদের এই সেন্টেন্সে ভার্ব আছে একটা, ভার্ব আছে দুইটা। ওকে, তাহলে আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে দুইটা। তাহলে আমাদের দুইটার মধ্যে আমাদের খেয়াল করতে হবে যে ফাইনাইট ভার্ব কয়টা আছে, রাইট? তাহলে বলেন মুভের আগে কি কোনো টু আছে? নাই। মুভের আগে টু নাই। মুভের সাথে কি কোনো আইএনজি আছে? আইএনজিও নাই। মুভ কি কোনো ভার্বের ভিতরি? তাও না। তাহলে অবশ্যই এটা একটা ফাইনাইট ভার্ব। যদি এই তিনটা শর্তের মধ্যে পড়ে তাহলে শুধু নন ফাইনাইট হতে পারবে, যেহেতু তিনটার একটাও না, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, এবার বলছে সিটের পূর্বে কোনো টু আছে? নেই। আইএনজি আছে? নেই। সিট কি কোনো ভিতরি? তাও না। তাহলে এই সিটটাও একটা ফাইনাইট ভার্ব। তাহলে ছোট্ট একটা সেন্টেন্স, ফাইনাইট ভার্ব আছে দুইটা, তাহলে আমাদের ক্লোজ আছে কয়টা? দুইটা। ক্লোজ আছে কয়টা? দুইটা। এইখানে কিন্তু আমাদের ক্লোজ আছে দুইটা। এইবার আমরা যে পার্টটা শিখবো সেই পার্টটা আমরা শিখবো হচ্ছে এই ক্লোজ হলো তিন প্রকার। ভালোভাবে শিখতে হবে, সবাই একটু সুন্দর করে খেয়াল করেন। ক্লোজ কত প্রকার? তিন প্রকার, 3 কাইন্ডস। ক্লোজ হচ্ছে তিন প্রকার। আমরা জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা এই তিন প্রকার শিখবো। এরপরেই আমরা টার্ন করবো হচ্ছে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। সবাই একটু মাথা কাটান জাস্ট এখানে অল্প একটু। তাহলে আমাদের ক্লোজ যে তিন প্রকার, 1 নাম্বার ক্লোজ হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ, খেয়াল করবেন। এই কোঅর্ডিনেট ক্লোজটা আমাদের শিখতে হবে, কারণ কোঅর্ডিনেট ক্লোজটা আপনি পারলে আপনি কম্পাউন্ড সেন্টেন্সটা ভালো বুঝবেন, সুন্দর করে বুঝবেন। তাহলে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ কোনটা? কোঅর্ডিনেট ক্লোজের মধ্যে সবসময় মনে রাখবেন কতগুলো কনজাংশন থাকে। এই কনজাংশনগুলোর একটা নাম আছে যেটা বলে ফ্যান বয়েস। বয়েস বানান কিন্তু মোটেও ওইটা না, বাট আমরা এই ওয়ার্ডগুলা কনজাংশনগুলা মনে রাখার জন্য জাস্ট একটা পাসওয়ার্ডের মতো। আপনার ফোনে বিভিন্ন পাসওয়ার্ড থাকে না? আপনার ফোনে তো অনেক পাসওয়ার্ড দেন নাকি? অনেকে নিজের নামের সাথে মিলায় তার প্রিয়জনের নামও দিয়ে দেন না? আবার অনেকে শুধু নিজের নামও দেন, যাই হোক। আবার অনেকে নাম্বার দেন, বিভিন্ন নাম্বার, অনেকে প্যাটার্ন দেন, যাই হোক। তাহলে আমরা একটা পাসওয়ার্ড মনে রাখবো যে কোঅর্ডিনেট ক্লোজের জন্য আমরা একটা পাসওয়ার্ড একটু মনে রাখার চেষ্টা করবো, সেটা নাম হচ্ছে ফ্যান বয়েজ। ওকে, এই এফ এ হচ্ছে আপনার ফর। এফ এ কি হবে বলেন? ফর। এতে হবে অ্যান্ড, এন এ হবে হচ্ছে আপনার নর, বিতে হচ্ছে আপনার বাট, ওতে হচ্ছে আপনার অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, ইতে হচ্ছে এলস, এস এ হচ্ছে সো। এই যে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডের ফুল মিনিং গুলা এমন যে ফ্যান বয়েজের ফুল মিনিংটা কি? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, এলস, সো। এর মধ্যে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা আমি একটু বক্স করে দিব, অ্যান্ড, বাট, অর। সহজ কথা, এই তিনটা আপনার সব থেকে বেশি পরীক্ষায় আসবে, সব থেকে বেশি পরীক্ষায় আপনার আসবে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা তিনটা কনজাংশন এখান থেকে একটু আমরা দেখে নেই, যেটা নাম হচ্ছে কি বলেন? অ্যান্ড, বাট, অর। অ্যান্ড, বাট, অর। তাহলে আমরা কোঅর্ডিনেট ক্লোজের মধ্যে যে ব্যাপারটা আমরা দেখলাম, যে কোঅর্ডিনেট ক্লোজের মনে রাখার পাসওয়ার্ডটা কি বলেন? পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা হচ্ছে তিনটা, ফ্যান বয়েজ। কি বলেন? ফ্যান বয়েজ। ওকে, ভালো কথা। ব্যাপারটা হচ্ছে এমন, আপনি একটু সুন্দর করে দেখবেন যে এইখানে যে আমরা অ্যান্ড বাট অরটা দেখলাম, এই অ্যান্ড বাট অর যেটা আমাদের যে কনজাংশনগুলা, এইগুলো যদি কোনো ক্লোজের মধ্যে থাকে, এই ফ্যান বয়েজের একটা সদস্য থাকে, তাহলে ওইটা হবে আপনার একটা কোঅর্ডিনেট ক্লোজ। বলেন কোন ক্লোজ হবে? কোঅর্ডিনেট ক্লোজ হবে। ওকে, তাহলে একটু সুন্দর করে আপনি এখান থেকে দেখেন, যদি আপনাকে এমন করে একটা সেন্টেন্স দেয় তাহলে কেমন হয় একটু খেয়াল করেন। যদি আপনাকে বলে ডু, সাপোজ, অর, ডাই, এই সেন্টেন্সটা আপনাকে দিছে, দিয়ে বলছে এইটুকু নিচে দাগ দিছে, দাগ দিয়ে বলছে এইটা কোন ক্লজ বা এটা আদৌ ক্লজ কিনা, কেমন? তাহলে আপনার প্রথম কথা হবে এই যে ডাই কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তাহলে যেহেতু ডাই একটা ফাইনাইট ভার্ব,
ফাইনাইট ভার্ব হলে অবশ্যই এটা একটা ক্লজ। তাহলে আপনি বলতে পারেন স্যার এখানে কি সাবজেক্ট আছে? অবশ্যই এখানে একটা সাবজেক্ট আছে, ইউ। ইউ সাবজেক্টটা কিন্তু সাইলেন্ট রাখা যায়। কেমন? এখানে একটা ইউ সাবজেক্টটা কি আছে বলেন? সাইলেন্ট আছে। তাহলে ওকে, ভালো কথা। তাহলে আমাদের অর ডাই আমরা বুঝলাম যেটা একটা ক্লজ। সেকেন্ড কথায় যদি আপনাকে একটা কোশ্চেন করা হয় এটা কোন ক্লজ, তখন আপনি বলবেন এটা কোঅর্ডিনেট ক্লজ। কেন আপনি কোঅর্ডিনেট ক্লজ বলবেন? বিকজ এইখানে আপনার একটা কনজাংশন আছে যেটা হচ্ছে অর। তাহলে আমরা ফ্যান বয়েজের মধ্যে শিখে আসলাম কি অ্যান্ড, বাট, সরি, ফর, অ্যান্ড, নর, বাট, ওয়ার, এলস, ইয়েট, এলস, সো। এইগুলো যদি কোনো ক্লজের মধ্যে থাকে তাহলে সেটা হয় হচ্ছে আপনার কোন ক্লজ বলেন? সেটা হয় অবশ্যই আপনার কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজটা আপনার শিখলে লাভ কি? কোঅর্ডিনেট ক্লজটা শিখলে আপনার লাভ হচ্ছে এখানে আপনি সুন্দর করে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ থাকে, তবে সেটি কম্পাউন্ড সেন্টেন্স। এই যে কিন্তু আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করেন। জাস্ট আবার বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আমি পড়াই নাই, এখন আমি পড়াবো, তখন আপনি বুঝবেন। একটু ওয়েট করেন। আমরা তো কোঅর্ডিনেট ক্লজটা পড়লাম, রাইট? তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে আপনি কোন সেন্টেন্স বলবেন? কম্পাউন্ড সেন্টেন্স বলবেন। আর আমরা এখান থেকে কি শিখে গেলাম? কোঅর্ডিনেট ক্লজটা কিন্তু শিখে গেলাম। ওকে, তাহলে আমি আবার বলি, বলেন তো একটা কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় কি? কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় হচ্ছে আপনার দুইটা জিনিস দেখতে হবে। ওই সেন্টেন্সের মধ্যে একটা কোঅর্ডিনেট ক্লজ আছে কিনা এবং ওই সেন্টেন্সের মধ্যে একটা সিম্পল সেন্টেন্স আছে কিনা। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা সিম্পল সেন্টেন্স এবং একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেট ক্লজ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে ওই সেন্টেন্সটা হবে হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? তাহলে আমরা আবার একটু খেয়াল করি, প্রথম থেকে আরেকবার একটু রিপিট করে দেই যে আমাদের ক্লজ হচ্ছে তিন প্রকার ক্লজের মধ্যে ফার্স্ট অন যেটা, সেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কোনটা? যে ক্লজের মধ্যে এই যে কনজাংশন গুলো আছে, এই কনজাংশন গুলো থাকে, অর্থাৎ ফ্যান বয়েজের একটা সদস্য থাকে, সেটা হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ফ্যান বয়েজের সদস্য কারা? এফ এ ফর, এতে অ্যান্ড, এন এ নর, বিতে বাট, ওতে ওয়ার, ওয়াইতে ইয়েট, ইতে এলস, এসে সো। তার মানে প্রথম কথা ক্লজ হতে হবে এবং দ্বিতীয় কথা তার মধ্যে একটা ফ্যান বয়েজের সদস্য থাকতে হবে, তাহলে সেটা হবে কোঅর্ডিনেট ক্লজ। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এখান থেকে যে ব্যাপারটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের ক্লজ হলো কয় প্রকার? ক্লজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো আমরা ক্লজ তিন প্রকার শিখবো। এই ক্লজের সাহায্যে আমরা শিখবো কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে সেন্টেন্সটা কিভাবে চিনবো সেটা শিখবো। ওকে, তাহলে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে আমরা পাইলাম ক্লজ, সে ক্লজের প্রকারভেদ করতে গেলাম। ফার্স্ট ওয়ান যেটা পাইলাম সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, রাইট? তাহলে কোঅর্ডিনেট ক্লজ আমরা কিভাবে পাবো? যে প্রথম কথা, যদি কোনো ক্লজের মধ্যে এই যে ফ্যান বয়েজ একটা পাসওয়ার্ড লিখছিলাম, এই পাসওয়ার্ডের একটা সদস্য থাকে, অর্থাৎ ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, এলস, সো এর একটা সদস্য থাকে, তাহলে ওইটা হচ্ছে আপনার কোন ক্লজ হয়? কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে যেমন এখানে আমি লিখছি ডু অর ডাই, তাহলে অর ডাই তো একটা ডাই একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। তাহলে এই ক্লজের মধ্যে কি আছে? অর আছে, তো অর একটা কি? ফ্যান বয়েজের সদস্য, তার মানে এটা কনজাংশন আছে। ওকে, তাহলে এইটা কোন ক্লজ হবে? তাহলে এটা হবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এইখানে আপনাকে আমি ক্লজ পড়েছি কয়টা? একটা। আরো কিন্তু দুটা ক্লজ বাকি আছে, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট। কিন্তু আপনি আমাদের যে তিনটা সেন্টেন্স শিখবো আর কি, সেটার নাম কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে এইখানে আমি একটা অগ্রিম আপনাকে একটা লাইন আমি লিখে দিয়ে গেলাম যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজকে আমি শিখি নাই, আমরা একটু পরে শিখবো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ থাকে, যেটাই আমরা শিখলাম, তার মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কোঅর্ডিনেট ক্লজ থাকলে সেই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এই সেন্টেন্সটা কম্পাউন্ড, কিন্তু আমি আপনাকে এইটা শিখাই নাই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। জাস্ট প্রিন্সিপাল ক্লজটা একটু 1 মিনিট শেখাতে দেন, আপনাদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। আশা করি সবাই এবার ক্লিয়ার।
তাহলে আমরা এইবার 2 নম্বর যে টপিকটা শিখব, 2 নম্বর যে ক্লজটা শিখব সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সবাই আমরা একটু শিখব সাবঅর্ডিনেট ক্লজ। সবাই একটু হেডলাইন করবেন, সাবঅর্ডিনেট ক্লজ। যদি কোনো ক্লজের মধ্যে এই যে আরেকটা পাসওয়ার্ড একটু মনে রাখবেন, হু ইজ অ্যাবাউট, এর একটা সদস্য থাকে, তাহলে ওই ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ মনে রাখার জন্য আমরা কি পড়ব, যে যদি কোনো ক্লজের মধ্যে হু ইজ অ্যাবাউট এই যে একটা পাসওয়ার্ড লিখলাম, এর একটা সদস্য থাকে, একটা মেম্বারও থাকে, তাহলে ওই ক্লজটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমরা হু ইজ অ্যাবাউটের ডাব্লিউ সমান সমান আমরা কি আছে, ডাব্লিউ সমান সমান হচ্ছে আপনার ডাব্লিউএইচ ওয়ার্ডের ডাব্লিউ যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো, সেগুলো কি কি, who, whom, whose, what, which, হ্যাঁ, তারপর আছে when, where, why। ওকে, এরপরে এইচ দিয়ে দেখেন, এইচ দিয়ে আছে দুইটা, হাউ, however। ওকে, ও দিয়ে আছে একটা ওয়ান্স, আই দিয়ে আছে ইফ, ইন কেস, এস দিয়ে আছে আপনার হচ্ছে সো দ্যাট, কমা সো ডট ডট দ্যাট। ওকে, এবার এ দিয়ে আছে আপনার হচ্ছে অলদো, অ্যাজ, দেন হচ্ছে আপনার অ্যাজ ইফ, অ্যাজ দো, আর আফটারটা যদি আপনার কনজাংশন হিসেবে আফটারটা যদি বসে, প্রিপোজিশন হিসেবে বসলে হবে না, কনজাংশন হতে হবে। ওকে, বিতে হচ্ছে আপনার বিফোর, বিকজ, আমি সরে যাব, বিফোর বিকজ। ইউতে হচ্ছে আনটিল, আমি একটু লিখে সরে যাচ্ছি, আপনাদের লিখতে দেব, আনটিল, আনলেস। টিতে হচ্ছে দ্যাট, দো, দেয়ারফর। খেয়াল করেন, দ্যাট, দো, দেয়ারফর। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আপনার হু ইজ অ্যাবাউটের সদস্য। আবার বলি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার হু ইজ অ্যাবাউটের সদস্য। তাহলে এইবার আমরা এখানে আরেকটা এক্সট্রা চিহ্ন দিয়ে একটা পয়েন্ট একটু লিখে রাখবো। লিখে রাখার পরে আমরা হচ্ছে লাস্ট ক্লোজটা পড়বো। খেয়াল করেন, লিখবেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে, যদি কোনো সেন্টেন্স এর মধ্যে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ, এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তবে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। জাস্ট এতটুকু লিখে রাখেন, আমি বুঝাই দিব। এইটা জাস্ট লিখে রাখেন, আমি বুঝাই দেবো। লাস্টে তিনটা আমি ধরে ধরে বোঝাবো, তিনটা সেন্টেন্স ধরে ধরে সুন্দর করে বুঝাই দেবো। জাস্ট আপনি এতটুকু তুলে রাখেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তবে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স। আবার বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তবে সেটি কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তবে সেটি কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। যদি বলে আই নো দ্য প্লেস where he lives, এবার আপনার কোশ্চেন আসছে where he lives এইটা কোন ক্লজ? তাহলে আপনাকে যদি বলা হয় where he lives এইটা কোন ক্লজ, তাহলে আপনি কি করবেন? where he lives এইটা কোন ক্লজ, তাহলে আপনাকে একটা অ্যান্সার করতে হবে। প্রথম কথা বলেন, এখানে লিভস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। লিভস ফাইনাইট ভার্ব কেন? কারণ এর পূর্বে কোনো টু নাই, এর সাথে কোনো আইএনজি নাই, এটা কোনো ভি3ও না, সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার কিনা? তাহলে এটা যদি একটা ফাইনাইট ভার্ব হয়, এই ক্লজের মধ্যে আছে একটা ডাব্লিউতে যে ওয়ার্ড ছিল হোয়ার, তাহলে কোনো ক্লজের মধ্যে
যদি আপনার এই হুইজ অ্যাবাউটের সদস্য থাকে তাহলে সেটা হবে কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বলি, যদি কোনো ক্লজের মধ্যে হুইজ অ্যাবাউটের একটা সদস্য থাকে, হুইজ অ্যাবাউট ওই যে সদস্যগুলো লিখলাম ওই সদস্য থাকে, তাহলে ওটা কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স সবাই আমরা এতটুকু বুঝছি কিনা? এবার আমরা 3 নম্বর যে ক্লজটা এটা আমরা একটু দেখব। 3 নম্বর ক্লজটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, খেয়াল করেন, প্রিন্সিপাল ক্লজ। তাহলে 3 নম্বর ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ। আবার বলি, 3 নম্বর ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা আপনার পড়া হয়ে গেছে অলরেডি, জাস্ট আমি আপনাকে একটু বুঝাই দিলেই হবে। সেটা কেমন? সুন্দর করে দেখবেন, যদি কোনো ক্লজের মধ্যে, যদি কোনো ক্লজ এর মধ্যে, যদি কোনো ক্লজের মধ্যে ফ্যান বয়েস অথবা হু ইজ অ্যাবাউট এর সদস্য না থাকে তবে সেটি প্রিন্সিপাল ক্লজ। আবার বলি, যদি কোনো ক্লজের মধ্যে, ওই যে আমরা পড়ছিলাম ফ্যান বয়েস আর একটা শিখছিলাম হুইজ অ্যাবাউট, যদি কোনো ক্লজের মধ্যে এই ফ্যান বয়েস অথবা হুইজ অ্যাবাউটের সদস্য না থাকে, যদি যেমন না থাকে তাহলে সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা ক্লজ কয় প্রকার পেলাম? 3 প্রকার। ক্লজ কয় প্রকার পেলাম? 3 প্রকার। 3 প্রকার ক্লজের মধ্যে প্রথমটা আমাদের ছিল কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ, যার মধ্যে কি থাকে? ফ্যান বয়েজের সদস্য থাকে। 2 নম্বর ক্লজটা ছিল সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি থাকে? হুইজ অ্যাবাউট থাকে। 3 নম্বর ক্লজ পেলাম কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি থাকে? কিচ্ছু থাকে না, হুইজ অ্যাবাউটও থাকে না, ফ্যান বয়েজও থাকে না। তার মানে যদি কোনো ক্লজের মধ্যে হুইজ অ্যাবাউট বা ফ্যান বয়েজ না থাকে, এর সদস্য না থাকে, তাহলে সেটি হবে প্রিন্সিপাল ক্লজ। যদি আপনি এই টপিকটা একটু তুলেন, তারপরে আমি আপনাকে এই বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করে দেই। তাহলে আমরা একটু এবার খেয়াল করি। মনে করেন একটা এক্সাম্পল আসছে, সাপোজ হি কেম হিয়ার and helped me. ওকে, তাহলে এই যে আপনার একটা সেন্টেন্স, হি কেম হিয়ার অ্যান্ড হেল্প মি, হি কেম হিয়ার, সেখানে আসলো এবং আমাকে সাহায্য করলো। ওকে, ভালো কথা। এবার আপনাকে এটা ডাক দিছে, বলছে এটা কোন ক্লজ? আপনারা সবাই একটু কমেন্ট করেন তো এটা কোন ক্লজ? অ্যান্ড হেল্পড মি এটা কোন ক্লজ? সবাই একটু বলেন তো, সবাই আমরা একটু কমেন্ট করি তো যে অ্যান্ড হেল্প মি এটা কোন ক্লজ? সবাই আমরা একটু কমেন্ট করি, অ্যান্ড হেল্প মি এটা কোন ক্লজ? এখানে হেল্প হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আর অ্যান্ড হচ্ছে একটা ফ্যান বয়েজের সদস্য, সুতরাং এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। বুঝেন আগে, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এইবার হি কেম হিয়ার যদি বলে এটাও তো একটা ক্লজ। এইবার একটু আপনি অ্যান্সার করবেন যে হি কেম হিয়ার এটা কোন ক্লজ? হি কেম হিয়ার এটা কোন ক্লজ? একটু অ্যান্সার করবেন, হি কেম হিয়ার এটা কোন ক্লজ? সবাই একটু কমেন্ট করবেন, হি কেম হিয়ার এটা কোন ক্লজ? আচ্ছা দেখেন, হি কেম হিয়ার মধ্যে তো একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে তো এটা নিঃসন্দেহে একটা ক্লজ। আচ্ছা, এই ক্লজের মধ্যে ফ্যান বয়েজ অথবা আপনার হুইজ অ্যাবাউট এর কোনো সদস্য আছে? নেই। তাহলে এটা নিশ্চিতভাবে আপনার একটা প্রিন্সিপাল ক্লজ। খেয়াল করেন, প্রিন্সিপাল ক্লজ। এইবার আপনাকে বলছে এটা কোন সেন্টেন্স, আলটিমেটলি কোন সেন্টেন্স? তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটা কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স। বলেন কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স। কথা বুঝেন কিনা? তাহলে এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। সবাই বুঝছেন কিনা এটা কম্পাউন্ড সেন্টেন্স? বুঝছেন কিনা? তাহলে এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমি 3টা পয়েন্ট একটু সুন্দর করে লিখে দিব, সবাই একটু হেডলাইন করবেন, আজকে এই পর্যন্ত থাকবে পয়েন্ট 3টা লেখার পরে। সিম্পল, যদি বলা হয় আপনার সিম্পল সেন্টেন্স কোনটা? সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ওয়ান পি থাকবে, পি মানে প্রিন্সিপাল ক্লজ। তার মানে যে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর কোনো ক্লজ থাকবে না সেটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকে।
যে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে সেটার নাম সিম্পল। এবার যদি আমি বলি কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, ভালোভাবে বুঝেন। কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে 1p প্লাস 1s, তার মানে যে ক্লোজের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সেটার নাম কমপ্লেক্স। যে সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সেটার নাম হচ্ছে কমপ্লেক্স। যদি এবার আপনাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড, তাহলে আপনি বলবেন অন পি প্লাস অন সি, তার মানে একটা প্রিন্সিপাল ক্লোজ একটা কোঅর্ডিনেট ক্লোজ। তার মানে একটু সুন্দর করে যদি এইভাবে আপনি শিখে ফেলতে পারেন তাহলে 1 সেকেন্ড লাগে আপনার একটা সেন্টেন্স নির্ণয় করতে, যে এটা সিম্পল না এটা কমপ্লেক্স না এটা কম্পাউন্ড, রাইট? তাহলে আমি আবার বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে ওইটার নাম সিম্পল। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট থাকে ওটার নাম কমপ্লেক্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল এবং একটা থাকে কোঅর্ডিনেট তাহলে ওইটার নাম হচ্ছে কম্পাউন্ড। তাহলে কেমন, যদি 3টা এক্সাম্পল আমি দিয়ে দেই, একটু খেয়াল করেন। যদি সাপোজ কথার কথা বলে, সাপোজ আপনাকে বললো রিডিং books is a good habit. Reading books is a good habit. খেয়াল করেন, গুড হ্যাবিট, ওকে, বই পড়া একটা ভালো অভ্যাস। তাহলে এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটা। তাহলে ফাইনাইট ভার্ব আছে একটা, আর এর মধ্যে কোনো কি বলে ওটাকে, ফ্যান বয়েজ অথবা হুইজ অ্যাবাউটের কোনো সদস্য নেই, তার মানে আলটিমেটলি একটা ক্লোজ আছে। তাহলে এই টোটাল সেন্টেন্সের মধ্যে যেহেতু একটা ফাইনাইট ভার্ব তার মানে ক্লোজ কয়টা? একটা। কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। তার মানে এই সেন্টেন্সের মধ্যে আলটিমেটলি একটা প্রিন্সিপাল ক্লোজ আছে, তাহলে এটার নাম হবে সিম্পল সেন্টেন্স, সিম্পল, ওকে। এবার একটু খেয়াল করেন, যদি বলে দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। যদি বলা হয় এই সেন্টেন্সের মধ্যে কি আছে, আগে বলেন। এই হি ইজ অনেস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ ওর মধ্যে ফ্যান ভয়েস বা হুইজ অ্যাবাউট নেই। যদি বলে দো হি ইজ পুয়ার, এটা কোন ক্লজ? দো আছে মানে হচ্ছে আপনার একটা কোন ক্লজ বলেন তো? কোঅর্ডিনেট না সাবঅর্ডিনেট? ভালো বলেন, সাবঅর্ডিনেট। কারণ টিতে আমাদের কি ছিল? দ্যাট দো আর হচ্ছে দেয়ারফর। তাহলে যেহেতু দো আছে সাবঅর্ডিনেট, তাহলে এটা অনেস। তাহলে অনেস এবং অন পি কোথায় থাকে? অন পি কোথায় থাকে? কমপ্লেক্সে থাকে। তাহলে এটার নাম কমপ্লেক্স। খেয়াল করেন। এইবার যদি বলে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। খেয়াল করেন, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই বাট হি ইজ অনেস্ট এটা কোন ক্লোজ? এটা একটা কোঅর্ডিনেট ক্লোজ, অন সি। হি ইজ পুয়ার এটা কোন ক্লোজ? একটা প্রিন্সিপাল ক্লোজ, অন পি। তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা কোঅর্ডিনেট ক্লোজ কোন সেন্টেন্সে থাকে? কম্পাউন্ড। তাহলে এর নাম হচ্ছে কম্পাউন্ড। তাহলে আমরা টোটাল এই 3টা সেন্টেন্স চিনতে পারছি কিনা? সবাই একটু কমেন্ট করব যে আমরা এই 3টা সেন্টেন্স বুঝছি কিনা। সবাই আমরা একটু কমেন্ট করব 3টা সেন্টেন্স বুঝছি কিনা। সবাই একটু কমেন্ট করব ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করি ক্লিয়ার কিনা। যারা আমরা ক্লাসে যুক্ত আছি সবাই একটু কমেন্ট করি ক্লিয়ার কিনা। জি, অনেক ভালোভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ। বাকি যারা আছেন সবাই বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার, ওকে। আমি সবার কমেন্ট একটু নিতে চাচ্ছি, সবাই একটু কমেন্ট করতে হবে আপনার ক্লাসটা কেমন লাগছে এবং আপনি ক্লিয়ার আছেন কিনা। একটু সবাই কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন যে ক্লাসটা কেমন লাগলো, আপনি এতটুকু ক্লিয়ার বুঝছেন কিনা। যদি এতটুকু বোঝেন ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা এই সিম্পল কমপ্লেক্সের চেঞ্জ করাটা আমরা সুন্দর করে শিখবো, কেমন? তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমি আবারও বলবো, আমাদের পেজের আপনারা শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের জন্য একটু কাজ করবেন। আর আমাদের যে শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি ব্যাচে যে ভর্তি কন্টিনিউ আছে, আপনারা যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই ভর্তি হবেন, ক্লাসের মান যাচাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।